আজ 15ই জুলাই বুধবার। বরাক আসাম তথা দেশের আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সংবাদ। শুরুতেই ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরু করছি আজকের প্রথম খবর। ভারতমালা প্রকল্পের অধীনে জাতীয় সড়ক নির্মাণের লক্ষ্যে মঙ্গলবার উধারবন্দের কাশীপুর দ্বিতীয় খণ্ড এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে 3 জন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বুলডোজার দিয়ে সড়ক নির্মাণের জন্য চিহ্নিত জমির ওপর থাকা প্রায় 60টি ঘর এবং অন্যান্য স্থাপনা ভেঙে ফেলা হয়। প্রশাসনের দাবি, উচ্ছেদ হওয়া বেশ কিছু স্থাপনার মালিক আগেই ক্ষতিপূরণ পেয়েছিলেন, তবে জমি অধিগ্রহণের পর অতিরিক্ত ক্ষতিপূরণের আশায় কিছু নতুন স্থাপনা নির্মাণ করা হয়েছিল বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে গত 5ই জুন সংলগ্ন আরকাটিপুর নতুন দয়াপুর এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে শতাধিক ঘর ভেঙে ফেলা হয়। পরিকল্পনা অনুযায়ী 6ই জুন কাশীপুর দ্বিতীয় খণ্ডে অভিযান হওয়ার কথা থাকলেও আইনি জটিলতার কারণে তা স্থগিত রাখতে হয়। অবশেষে মঙ্গলবার সেই অভিযান সম্পন্ন হয়। ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণের জন্য রংপুর, কাশীপুর, আরকাটিপুর ও নতুন দয়াপুর সহ একাধিক এলাকায় জমি চিহ্নিত করা হয়েছে। এর আগে 2024 সালের সেপ্টেম্বর মাসে রংপুর প্রথম ও দ্বিতীয় খণ্ড এলাকায়ও উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। এই দিকে জমি অধিগ্রহণের সময় জিরাতের নামে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও সামনে আসে। সেই অভিযোগের ভিত্তিতে 2024 সালের জুলাই মাসে পুলিশের দুর্নীতি দমন শাখা এক পাটোয়ারিকে গ্রেপ্তার করে। প্রশাসনের দাবি, অভিযোগ সামনে আসার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাছাড় জেলা জুড়ে জেলা টাস্ক ফোর্সের পরিচালিত যৌথ এনফোর্সমেন্ট অভিযানে ট্রাফিক ও পরিবহন আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত 4 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত এই অভিযানে মোট 11,11,500 টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই সময় জেলার বিভিন্ন প্রবেশপথ ও প্রধান সড়কে প্রায় 2350টি যানবাহন পরীক্ষা করা হয়। জেলা কমিশনার নির্দেশে জেলা প্রশাসন, পরিবহন বিভাগ, পুলিশ, আবগারি বিভাগ এবং বন বিভাগের যৌথ উদ্যোগে লাইলাপুর, কালাইন, রংপুর, বরখলা ও জিরিঘাট সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে এই অভিযান চালানো হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, পরিবহন আইন কার্যকরভাবে প্রয়োগ করা এবং অবৈধ পরিবহন ও অতিরিক্ত বোঝাই যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। জানা গেছে, গত 2 জুলাই জেলা কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে খাদ্য, গণবন্টন, ভোক্তা বিষয়ক ও সমবায় এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী কৌশিক রায় এবং কাছাড়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল যৌথভাবে সভাপতিত্ব করেন। ওই বৈঠকেই জেলার প্রধান প্রবেশপথে নিয়মিত যৌথ এনফোর্সমেন্ট অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুসারে 4 জুলাই থেকে অভিযান শুরু হয়। জেলা পরিবহন আধিকারিকের কার্যালয় সূত্রে জানা গেছে, 1 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত মোট 382টি চালান ইস্যু করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, ট্রাফিক সিগন্যাল অমান্য করা, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, অতিরিক্ত আরোহী বহন, বীমা, ফিটনেস সার্টিফিকেট ও বৈধ পারমিট ছাড়া যানবাহন পরিচালনা, প্রয়োজনীয় নথিপত্র প্রদর্শনে ব্যর্থতা, পণ্যবাহী গাড়িতে অতিরিক্ত বোঝাই, দূষণ সংক্রান্ত বিধি লঙ্ঘন, বাধ্যতামূলক রিফ্লেক্টর না থাকা এবং অনুমোদনহীন কাঠামোগত পরিবর্তনের মতন একাধিক অপরাধের ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে জাতীয় সড়কে আটকে থাকা পণ্যবাহী লরির চালকদের দুর্ভোগে এবার মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল গুমরা পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীরা। মঙ্গলবার যৌথ উদ্যোগে আটকে থাকা লরি চালকদের মধ্যে রান্না করা ভাত ও বিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হয়। কাছাড়ের গুমরা সেতু বিকল হয়ে পড়ায় 6 নম্বর জাতীয় সড়কে পণ্যবাহী লরির চলাচল দীর্ঘদিন ধরে ব্যাহত হয়েছে। এর ফলে গুমরা থেকে মালিডহর পর্যন্ত জাতীয় সড়কের বিভিন্ন স্থানে শত শত পণ্যবাহী লরি আটকে পড়েছে। দিনের পর দিন সড়কে অপেক্ষা করতে গিয়ে চরম দুর্ভোগের মুখে পড়েছেন চালকরা। বিশেষ করে খাবার ও বিশুদ্ধ পানীয় জলের সংকট তাদের সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে। এই পরিস্থিতিতে লরি চালকের দুর্দশা প্রত্যক্ষ করে এগিয়ে আসেন গুমরা পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা। তাদের যৌথ ব্যবস্থাপনায় মঙ্গলবার চালকদের হাতে খাবার ও বিশুদ্ধ পানীয় জল তুলে দেওয়া হয়। দীর্ঘ অপেক্ষা অনিশ্চয়তার মধ্যেই সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন লরি চালকরা। দুর্দিনে আটকে থাকা চালকদের পাশে দাঁড়িয়ে গুমরা পুলিশ ও সংবাদকর্মীদের এই মানবিক উদ্যোগ এলাকার সাধারণ মানুষেরও প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আসাম সরকার কত ঋণ নিয়েছে, কোন কোন খাতে নিয়েছে, বিধানসভায় ঋণের তথ্য দিলেন অর্থমন্ত্রী। আসাম বিধানসভার বাজেট অধিবেশনে মঙ্গলবার আবারও রাজ্য সরকারের ঋণ নেওয়ার বিষয়টি উত্থাপিত হয়। বিধায়ক আব্দুর রহিম আহমেদ, নুরুল ইসলাম, আবুল কালাম রশিদ আলম এবং আসিফ মোহাম্মদ নজর রাজ্য সরকারের ঋণ সংক্রান্ত একাধিক প্রশ্ন তোলেন। এর জবাবে অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানান, 2016 সালের মার্চ মাস পর্যন্ত আসাম সরকারের মোট ঋণ ছিল 35,690 কোটি টাকা। সেই সময় ঋণ জিএসডি
জিডিপি অনুপাত ছিল 15.7%। অন্যদিকে 2025 সালের 31শে মার্চ পর্যন্ত রাজ্যের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1,61,761 কোটি টাকা। তবে এর মধ্যে 18,582 কোটি টাকা 50 বছরের সুদমুক্ত ঋণ। ফলে প্রকৃত সুদযুক্ত ঋণের পরিমাণ 1,43,179 কোটি টাকা। অর্থমন্ত্রী আরও জানান, 2016 সালের 31শে মার্চের পর থেকে রাজ্য সরকার প্রতি বছর নতুন ঋণ গ্রহণের পাশাপাশি পুরনো ঋণের আসল ও সুদও নিয়মিত পরিশোধ করে আসছে। উদাহরণস্বরূপ 2016-17 অর্থ বছরে 2,993 কোটি টাকা মূলধন এবং 2,963.75 কোটি টাকা সুদ পরিশোধ করা হয়। পরবর্তী বছরগুলোতেও ধারাবাহিকভাবে ঋণের আসল ও সুদ পরিশোধ করা হয়েছে। এছাড়া সরকারের ঋণের অর্থ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় করেছে বলে জানান তিনি। 2016-17 অর্থ বছরে মূলধনী ব্যয় ছিল 6,001 কোটি টাকা, যা 2024-25 অর্থ বছরে বেড়ে 26,409 কোটি টাকায় পৌঁছেছে। অর্থমন্ত্রী রাজ্যের ঋণের উৎসগুলিও তুলে ধরেন। রাজ্য সরকার প্রধানত নিম্নলিখিত উৎস থেকে ঋণ গ্রহণ করেছে: উন্মুক্ত বাজার, আর্থিক প্রতিষ্ঠান, কেন্দ্রীয় ক্ষুদ্র সঞ্চয় তহবিল, কেন্দ্রীয় সরকার, রাজ্য ভবিষ্যনিধি। 2024-25 অর্থ বছরে উন্মুক্ত বাজার থেকে নেওয়া ঋণের পরিমাণ ছিল 1,12,489.01 কোটি টাকা, আর্থিক প্রতিষ্ঠান থেকে 11,801.15 কোটি টাকা, কেন্দ্রীয় ক্ষুদ্র সঞ্চয় তহবিল থেকে 3,424.81 কোটি টাকা, কেন্দ্রীয় ঋণ 1,555.76 কোটি টাকা এবং রাজ্য ভবিষ্যনিধি থেকে 13,907.73 কোটি টাকা। সব মিলিয়ে সুদযুক্ত মোট ঋণের পরিমাণ দাঁড়ায় 1,43,178.45 কোটি টাকা। সদরে অর্থমন্ত্রী বলেন, রাজ্য সরকার গৃহীত ঋণের অর্থ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজে ব্যবহার করেছে এবং ঋণের শর্ত অনুযায়ী প্রতি বছর নিয়মিতভাবে সুদ ও আসল পরিশোধ করা হচ্ছে। রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রে খুব শীঘ্রই নতুন রাজস্ব চক্র এবং সার্কেল অফিস স্থাপন করা হবে। চলতি সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়ার প্রথম পর্যায় সম্পন্ন হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার চলতি বাজেট অধিবেশনে বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। এই প্রসঙ্গে তিনি বিধানসভার বিশেষ কক্ষ থেকে জেলার কমিশনার ও সার্কেল অফিসারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকও করেন। মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভা কেন্দ্র পুনর্গঠনের পর পঞ্চায়েতগুলির পুনর্বিন্যাস হলেও বহু কেন্দ্রে এখনও রাজস্ব চক্রগুলির পুনর্গঠন কেন্দ্রভিত্তিক হয়নি। ফলে একটি কেন্দ্রের রাজস্ব চক্র বা রাজস্ব গ্রাম অন্য একটি কেন্দ্রের সঙ্গে যুক্ত রয়েছে। আবার কিছু বিধানসভা কেন্দ্রে কোনো রাজস্ব চক্রই নেই, যার কারণে সেগুলি পাশের কেন্দ্রের অধীনে পরিচালিত হচ্ছে। তিনি জানান, বিটিসি অঞ্চল বাদে রাজ্যের বাকি 105টি বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে এই পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, দুধনইয়ের বালিজানা রাজস্ব চক্রের সঙ্গে গোয়ালপাড়া পূর্ব কেন্দ্রের গ্রাম যুক্ত রয়েছে। একইভাবে বড়ক্ষেত্রী কেন্দ্রের একটি পঞ্চায়েত বরপেটা কেন্দ্রের সঙ্গে এবং টিংখংয়ের কিছু গ্রাম নাহারকাটিয়ার সঙ্গে সংযুক্ত রয়েছে। তাই জেলা প্রশাসনকে দুদিনের মধ্যে একটি প্রস্তাবিত খসড়া প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কোনো বিধানসভা কেন্দ্রের গ্রাম যেন সংশ্লিষ্ট বিধায়কের এলাকার বাইরে না থাকে এবং রাজস্ব চক্রের কাছে কোনো বিধায়ককে অন্য কেন্দ্রে যেতে না হয়, সেই লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করেন, কোথাও বিদ্যমান রাজস্ব চক্র তুলে দেওয়া হবে না। প্রয়োজন অনুযায়ী শুধু গ্রামগুলির পুনর্বিন্যাস করা হবে। সেই সব কেন্দ্রে একটি রাজস্ব চক্রও নেই, সেইগুলির তালিকা ইতিমধ্যেই তৈরি হয়েছে। নিজে অনশন করেন 26 দিন। এবার যন্তর মন্তরে 17 দিন অনশনরত ওয়াংচুকের সঙ্গে কথা মমতার। তার নিজের রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে অনশন ধর্না। এবার দিল্লির যন্তর মন্তরে অনশনরত সমাজ ও পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুকের পাশে দাঁড়ালেন কালীঘাট তৃণমূলের সুপ্রিমো। তার নিজের রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে অনশন ধর্না। সিঙ্গুর আন্দোলনের সময় তার টানা 26 দিনের অনশন রাজ্য তথা জাতীয় রাজনীতিকে রীতিমতো আলোড়িত করেছিল। বলা ভালো, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানে বড় ভূমিকা রয়েছে সেই অনশনের। এবার দিল্লির যন্তর মন্তরে অনশনরত সমাজকর্মী তথা পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুকের পাশে দাঁড়ালেন কালীঘাট তৃণমূলের সুপ্রিমো। ফোনে সোনামের শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে 17 দিন ধরে অনশনে সোনাম ওয়াংচুক। ককরোচ জনতা পার্টির মঞ্চে টানা অনশনে ওয়াংচুকের শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক। তার অনশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়েছে বটে, সেইভাবে রাজনৈতিক সমর্থন পাননি তিনি। বিশেষ প্রধান বিরোধী দল কংগ্রেস সেইভাবে ওয়াংচুক বা ককরোচ পার্টির পাশে দাঁড়ায়নি। উদ্ধব ঠাকরে বা বিরোধীরা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে কাজ সেরেছেন। এবার মমতা সোজা ফোনে তার খোঁজ খবর নিলেন। ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দেবকে সোশ্যাল মিডিয়ায় জানালেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোনাম স্যারের সঙ্গে ফোনে কথা বলেছেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। মমতা দিদি সোনামজির পাশে দাঁড়িয়ে তাকে শক্ত থাকার বার্তা দিয়েছেন। যেইভাবে তিনি আমাদের সমর্থন জানালেন, সেই জন্য মমতা দিদিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। উল্লেখ্য, মঙ্গলবারই কালীঘাট তৃণমূলের 2 সাংসদ সাগরিকা ঘোষ এবং মহুয়া মৈত্র সোনামের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। মহুয়া তাকে অনশন প্রত্যাহার করার বার্তাও দিয়েছেন। অর্থাৎ কালীঘাট তৃণমূল পুরোপুরি সোনামের আন্দোলনের সঙ্গে থাকার বার্তা দিচ্ছে।